স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে আরও 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন। একই সাথে 700 মেরিন সেনাকেও মাঠে নামিয়েছে ট্রাম্প প্রশাসন, যার তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ সহিংসতা রূপ নিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অভিবাসী বিরোধী বিক্ষোভ মোকাবিলায় লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিল পেন্টাগন। জানানো হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্যদের আনা হয়েছে কেন্দ্রীয় কমান্ডের অধীনে। শহরটিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে 700 মেরিন সেনাও। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই মেরিন সদস্যরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এর আগেও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। এবার মেরিন সেনা পাঠানোর বিষয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, এটি ট্রাম্প প্রশাসনের একটি হঠকারী সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এরই মধ্যে ট্রাম্প নিজ সিদ্ধান্তের প্রতি বেশ আস্থা রেখে দাবি করেছেন, ন্যাশনাল গার্ড না দিলে পুরোপুরি ধ্বংস হয়ে যেত লস অ্যাঞ্জেলেস। এদিকে সান ফ্রান্সিসকোতেও প্রতিবাদ সহিংস রূপ নিয়েছে। রোববার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 148 জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ থমথমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 60 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 388 জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় 55,000-এ দাঁড়ালো। অন্যদিকে গাজাগামী দাতব্য জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আটক নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাহাজ আটকের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় অর্ধশত নিহত হওয়ার দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, সোমবার সকালে রাফায় ত্রাণ বিতরণস্থলের কাছে বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এতে ত্রাণ নিতে আসা বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এদিন ইসরায়েলি বিমান বাহিনী দিনভর গোলাবর্ষণ করে। আমরা সাহায্য চাই না, আটাও চাই না। পূর্ব দিকে ট্যাঙ্কের দিক থেকে গুলি চালায় আমাদের দিকে। আমরা আর সহ্য করতে পারছি না। এদিকে গাজাগামী দাতব্য জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আটক নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলের এই পদক্ষেপকে অপমানজনক বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এই আটক লজ্জাজনক। গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক অবরোধের অবসানের আহ্বান জানাচ্ছি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। প্যারিসের কেন্দ্রস্থলে হাজার হাজার বিক্ষোভকারী ফরাসি নাগরিকদের মুক্তির দাবিতে জড়ো হন। বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যেও। এদিকে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক 12 জন অধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। চন্দ্রা, নিউজ 24। বন্দি বিনিময়ের মাধ্যমে সোমবার প্রথমবারের মতো বড় পরিসরে একটি চুক্তি বাস্তবায়ন শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনার অংশ হিসেবে এই বন্দি বিনিময় শুরু হয়েছে বলে জানায় দুই পক্ষ। কয়েক ধাপে ফিরিয়ে দেয়া হবে 1000-এর বেশি বন্দীকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী কয়েকদিন ধরে বিনিময় চলবে। চুক্তি সত্ত্বেও পাল্টাপাল্টি শর্ত ভাঙার অভিযোগ করছে দুই পক্ষ। অব্যাহত রয়েছে সংঘাত। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসের একটি যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আসছে 12 জুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে দর কষাকষিতে ফের সরব ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগির একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান। ইরানের অভিযোগ, মার্কিন প্রস্তাবে পারস্পরিক সমঝোতার কোনো ছাপ নেই। এটি একতরফাভাবে চাপ প্রয়োগের চেষ্টা বলে ক্ষোভ প্রকাশ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন অধিকার থেকে কখনোই সরে আসবে না তেহরান। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এমন ঘোষণার পরে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়। সোমবার দুই নেতার মধ্যে 40 মিনিট ফোন আলাপ হয়। এরপরে হোয়াইট হাউস সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, আসছে 12 জুন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে। তবে চুক্তির পথে প্রধান বাধা ইরানের অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চায়, আমরা ঠিক এর বিপরীত চাই, এবং এখন পর্যন্ত তারা সে জায়গায় পৌঁছায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব। আগামী বৃহস্পতিবার মাস্কাটে পরবর্তী দফায় ইরানের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের টিকা পরামর্শ কমিটি এসিআইপি সব সদস্যকে অপসারণ করেছেন দেশটির স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র। সোমবার তিনি ঘোষণা দেন, এসিআইপি সব সদস্যই অবসরে যাচ্ছেন। বরখাস্ত হওয়া 17 জন সদস্যের প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। তার অভিযোগ, কমিটির সদস্যরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রভাবাধীন। সদস্যদের স্বার্থের দ্বন্দ্ব আস্থা নষ্ট করেছে জনগণের। বিভাগটি জানিয়েছে, আগামী 25 থেকে 27 জুন আটালান্টায় সিডিসি সদর দপ্তরে তার পরবর্তী সভা আহ্বান করবে সিডিসি প্যানেল। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভ্যাকসিন বিজ্ঞানীরা। কমিটিতে টিকা সম্পর্কে অজ্ঞ লোক ঝুঁকে পড়তে পারে বলেই আশঙ্কা তাদের। দীর্ঘ 13 বছর পর রাশিয়ার প্রধান শত্রুর তালিকা থেকে 4 নম্বরে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। লেভাডা সেন্টারের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এই তথ্য। মস্কো টাইমস জানায়, রুশ নাগরিকদের একটা বড় অংশ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক কিছুটা ইতিবাচক হয়েছে। আগে যেখানে 76% রুশ নাগরিক যুক্তরাষ্ট্রকে প্রধান শত্রু ভাবতেন, এখন সেই সংখ্যা কমে 40% হয়েছে। নতুন শত্রু তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য এবং ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশের তালিকায় বেলারুশ ও চীনের পরেই উঠে এসেছে উত্তর কোরিয়া, যাদের প্রতি সমর্থন বেড়েছে দ্বিগুণ। তবে বন্ধু হিসাবে ইরানের প্রতি সমর্থন কমেছে রুশদের। প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মৃতি বিজড়িত শতাধিক ফ্যাশন সামগ্রী নিলামে উঠছে। বেভারলি হিলসে 26 জুন বসছে এই ঐতিহাসিক আসর। থাকছে তার আইকনিক পোশাক, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে অমূল্য সব স্মৃতিচিহ্ন। জুলিয়ান্স অকশনস আয়োজিত এই নিলামে আয়ের একটি বড় অংশ যাবে দাতব্য কাজে। বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে, ডায়ানার ফ্যাশন আজও অমলিন। ইতিহাসের পাতা থেকে উঠে আসছে প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত সংগ্রহ। জুলিয়ান্স অকশনস আয়োজিত এই নিলামে থাকছে তার জীবনের নানা মুহূর্তের সাক্ষী শতাধিক পোশাক, টুপি, ব্যাগ। মনে করিয়ে দিচ্ছে 1997 সালে তার সেই বিখ্যাত চ্যারিটি নিলামের কথা, যখন তিনি নিজেই এগিয়ে এসেছিলেন মানুষের সাহায্যে। আলোড়নের কেন্দ্রে সেই বিখ্যাত কেয়ারিং ড্রেস, যা তিনি একাধিকবার হাসপাতাল পরিদর্শনে পড়েছিলেন। তার আনুমানিক মূল্য $2 লক্ষ থেকে $3 লক্ষ। এছাড়াও থাকছে 1986 সালের গালফ সফরের দৃষ্টিনন্দন সিল্ক গাউন, রয়্যাল অ্যাসকটের নজরকাড়া হলুদ ফ্লোরাল পোশাক। প্রতিটি যেন বলছে ডায়ানার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের গল্প, যার দামও লক্ষাধিক ডলার। শুধু পোশাকেই নয়, থাকছে ফ্রান্সের প্রাক্তন ফার্স্ট লেডির উপহার দেয়া ডিওর হ্যান্ডব্যাগ, ডায়ানার বিয়ের পোশাকের স্কেচ আর হানিমুনের টুপি। নিলামে জায়গা করে নিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ ও কুইন মাদারের ব্যবহৃত জিনিসও। এর আগে ডায়ানার একটি পোশাক বিক্রি হয়েছিল $11 লাখ বেশি দামে। এই নিলামের আয়ের একাংশ পাবে মাস্কুলার ডিস্ট্রফি ইউকে। আয়ারল্যান্ডের নিউ ব্রিজে চলছে প্রিসেল প্রদর্শনী, চলবে 17 জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।